এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের মাদক আসলে বেশি পাওয়া যাচ্ছে? আসলে আপনি যথার্থ বলেছেন যে আসলে সময়ের সাথে সাথে মাদকের ধরন পাল্টেছে। যেরকম দেখেন 70-এর দশকে একটা মাদকের ট্রেন্ড ছিল, তখন এই যে বর্তমান যে প্রচলিত মাদক, এই মাদকের কিন্তু নামও আমরা জানিনি কিংবা নামও জানতেন না তারা। 80-এর দশকে এটা চেঞ্জ হয়ে 70-এর দশক থেকে চেঞ্জ হয়ে 80-এর দশকে আর একটা মাদক, সেইটা আবার চেঞ্জ হয়ে 90-এর দশকে আসলো। আমরা 1999 সালে এই ডিপার্টমেন্টের সহকারী পরিচালক হিসেবে যোগদানকারী, তখনও জানতাম না ইয়াবা নামে একটা মাদক, যে মাদক আমাদের এখন আনাচে কানাচে থেকে শুরু করে আমাদের যুব সমাজটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমরা এটার নামও কিন্তু আমরা জানতাম না। 2003 সালে আমরা কিন্তু প্রথমে ডিটেক্ট করি ইয়াবা ট্যাবলেট আর কি, যেটা আমাদের এখন মারাত্মকভাবে আমাদেরকে এটা কিন্তু যুব সমাজকে ধ্বংস করছে আর কি। এখন আস্তে আস্তে দেখেন ইয়াবার থেকে আরও শক্তিশালী, ইয়াবার চেয়ে আরও 20 গুণ শক্তিশালী আইস, ক্রিস্টাল মেথ, হ্যাঁ ক্রিস্টাল মেথ, আইস। তারপরে অতি সম্প্রতি একটা মাদক যেটা আপনারা হয়তো জানতে পারছেন, কুশ। এটা কিন্তু গাজারই গাজা, যে গাজাটা আমরা দেখেন, গাজা কিন্তু সে একেবারে 100 বছর আগেও কিন্তু গাজা ছিল, সেই গাজার এখন নতুন সংস্করণ হয়েছে আপনার কুশ, সিনথেটিক মানে গাজা বলা যায়, সিনথেটিক গাজা। এবং এই গাজা বর্তমান যে মানে আমাদের যে মানে ন্যাচারাল যে গাজা আর কি, সেই গাজার চেয়ে আরও 100 গুণ বেশি শক্তিশালী। এবং সেটা কিন্তু চাষ করতেছে ঘরের মধ্যে চাষ হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজনকে কিন্তু আসলে গ্রেফতার করা হলো। আমরা দেখেন মানে একজনকে না, আমরা একটা চেনকে আমরা গ্রেফতার করছি। এটা আপনার ক্যালিফোর্নিয়া থেকে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পেয়ে আমরা 5টা চালান ধরেছি। 5টা চালান ধরার পরে আমরা এটা মানে আমাদের মানে 2টা ইয়েতে ধরছি, এবং আমরা যে এটা যে পৃষ্ঠপোষক যে গডফাদার, আমরা তাকেও অনেকটা শনাক্ত করতে পারছি। আমরা তার পিছনে কাজ করছি। আমরা যদি তাকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে যে আসলে যে কুশটা আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে, এই কুশটা কি আসলে আমাদের দেশে ব্যবহারের জন্য নিয়ে আসছে, না এটা আবার কোনো ট্রানজিট হিসেবে ব্যবহার করবে, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ডিটেক্ট করতে পারি নাই। কারণ আমরা ওই জায়গাটা যাব। এবং এই যে শুধুমাত্র যে কুশের কথা বলছি তা না, এর সঙ্গে আমরা যেটা পেয়েছি আরও বেশি, আপনারা মানে এটা হয়ে যাবেন ভয়াবহ চিত্র। সেটা হলো যে আপনার আমরা কেক খাই না আমরা, মানে আমরা প্রায়শ আপনার বিভিন্ন বেকারি থেকে কেক খাই, আমরা বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে যে কেক খাই, কিংবা আমাদের বিভিন্ন জন্মদিন, ম্যারেজ ডে, বিভিন্ন ডেতে কিন্তু আমরা কেকের একটা ইয়ে করি। কেক একটা আমাদের জন্য খুব একটা ইয়ে। এখন এই কেকটা বানানো হচ্ছে কি দেখেন গাজার নির্যাস দিয়ে, যেটাকে আমরা ব্রাউনি কেক। আমরা এই যে কুশের চালানের সাথে আমরা একটা চালান ধরলাম, সেখানে আপনার 9টা ফ্লেভারের লিকুইড আছে, 9টা ফ্লেভারের লিকুইড তারা মানে এখানে আসছে। এই লিকুইড দিয়ে আপনার কেক তৈরি করছে। এবং এই লিকুইডটা কিন্তু অ্যাকচুয়ালি হলো গাজার নির্যাস। এখন দেখেন, এখন আপনার সন্তান, আমার ভাই, আমার বোন, কিংবা আমার নেইবার, তারা হয়তো একটা বার্থডে পার্টি করছে। এখন ওই বার্থডে পার্টিতে দেখা যাচ্ছে যে আপনার কেক সরবরাহ করছে। এখন ওখানে তারা 10-12 জন কিংবা 20 জন বাচ্চারা তারা এটা খেলো। তাদের কাছে এটা কিউরিওসিটি, আরে বাবা এটা তো আলাদা ফ্লেভার, অন্যরকম ফিলিংস লাগছে। খাওয়ার পরে তারা একটা ডিফারেন্স তারা ফিল করছে। কারণ এতে তো আসলেই কিন্তু এটা তো গাজার দিয়ে বানানো, তার তো একটু অন্য ফিলিংস তো লাগবে। অন্যের পক্ষে বোঝাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখেন আমরা কোথায় যাব বলেন আর কি, আমাদের এখন যাওয়ার জায়গাটা। তারপরে ওই সঙ্গে আমরা আরেকটা চালান পাইছি, সেটা হলো গাজার সুইনগাম। তাহলে দেখেন গাজার নির্যাস দিয়ে চুইনগাম বানানো হচ্ছে। তো একজন মানুষ দেখেন হয়তো সে চুইনগাম একটু অভ্যস্ত, সে এটা গাজার নির্যাস দিয়ে চুইনগাম। তো এখন এইভাবে যে অপরিচালিত ড্রাগ আমাদের দেশে বিভিন্ন খাবারের মাধ্যমে এটা যে আসছে, এবং আমাদের এই যুব সমাজকে যে কিভাবে টার্গেট গ্রুপ করতেছে, এটা আমাদের জন্য কিন্তু খুবই এমব্রাসড। এবং পরবর্তী প্রজন্ম আমাদের জন্য আসলে কিন্তু খুব কঠিন থেকে কঠিন সময়গুলো আমার জন্য অপেক্ষা করতেছে আরো মনে হয়। কারণ এখন সেই একেবারে যে প্রচলিত যে ড্রাগ থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু বেরিয়ে আসতে আসতে দেখেন এখন অপরিচিত ড্রাগের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছে। এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে বোঝা সম্ভব না। যদি আমরা এলএসডির কথাও বলি, সেটা হয়তো একটা ছোট্ট পেপারের মধ্যে, এটা কি করে এলএসডি যেরকম দেখবেন আপনি অবাক হবেন। এলএসডি যেটা আমরা প্রথমে দিকে আমরা যখন এলএসডির এটা আপনার এটা বছর 3 মানে 2020 সালের দিকে আমরা প্রথমে ডিটেক্ট করি এলএসডি প্রথমে তখন কিন্তু আসতো আপনার ব্লোডিং। এখন তো আমরা ব্লোডিং পেপার পাচ্ছি, তখন হলো লাভ চিহ্ন আছে না, সাইনের মানে কপালের টিপের মতো, যে আপনারা যে টিপ দেন কিংবা এরকম যে টিপের মতো এরকম লাভ চিহ্নের একটা ইয়ে এরকম কিন্তু আসতো। তখন আমরা হয়তো এটাকে বললাম যে এটা এমনভাবে কনসিল ভাবে আসতো
তা আমরা ভাবছি এটা তো হয়তো তারা মানে টিপ টিপ এই ধরনের কোনো স্টিকার টাইপের কেউ নিয়ে আসছে, কিন্তু এটা আসলে কিন্তু মাদক। এবং যখন এটা আমাদের কাছে এটা ডিটেক্ট হয়েছে, এখন ডিটেক্ট হওয়ার পরে কিন্তু এখন আসতেছে একদম সাদাভাবে আর কি, সাদা ব্লট পেপার, একটা সাদা ব্লটিং পেপার, সেটা যদি আপনার আসে, এটা আমরা যারা এক্সপার্ট কিংবা আমরা এটা যাদের সম্বন্ধে ধারণা আছে তারা ব্যতীত আপনারা যারা সাধারণ মানুষ, এদের প্রতি যাদের কোনো সাধারণ কোনো ধারণা নাই, তাদের পক্ষে কোনোভাবেই ডিটেক্ট করা সম্ভব না। আপনার সামনে পড়ে থাকলে আপনি বুঝতে পারবেন না। এবং এটা কিন্তু আমরা পরিবারের মধ্যেও দেখতে পাই যে পরিবার বলছে যে বাচ্চারা আসলে কি খাচ্ছে, এটা যে এটা মাদক, এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, কারণ তারা জানে না। এবং আমরা যার কারণে কিন্তু আমাদের মাদক অধিদপ্তর আমরা এখন চেষ্টা করছি যে শুধুমাত্র আমরা জানলে হবে না, আমাদের সাথে যারা অন্য আইন প্রয়োগ সংস্থা তাদের কিন্তু আমরা ট্রেন আপ করছি। ট্রেন আপ করার কারণে কিন্তু আমরা ফল পাচ্ছি। যেটা আমরা এয়ারপোর্টে যারা আপনার বিভিন্ন সংস্থা কাজ করে তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। তারপরে পোস্ট অফিসে যারা কাজ করে তাদেরকে অ্যাওয়ার করেন। তারপরে মানে আমরা বিভিন্ন বিমানবন্দর কিংবা আপনার স্থলবন্দর যারা কাজ করে, যারা যেখান থেকে আপনার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কনসিলভাবে এখানে আমাদের দেশে আসে, তারা যদি এটা না জানতে পারে তাহলে কিন্তু তারা জানবে কী করে যে এটা আসলে মাদক। এই জন্য আমাদের কিন্তু তাদেরকে ট্রেনিং ব্যবস্থা করছি। বিশেষ করে আমরা যে এই যে কুশের চালানটা যে ধরা পড়ছে আমাদের কাছে, এটা কিন্তু সরাসরি কিন্তু কুশ না, এটা দেখা গেছে ওস্ট আছে না, ওস্টের ভিতরে করে আপনার ভিতরে আসছে। তারপরে আপনার অন্য কোনো সামগ্রী, তারপরে আপনার মানে বাচ্চাদের খেলার যে আছে না বক্স, ওই খেলার বক্সের ভিতরে করে, মানে বিভিন্ন কনসিলমেন্ট করে কিন্তু আমাদের দেশে এখানে পাচার করতেছে। এবং তারা তো আসলে প্রযুক্তিগতভাবেও অনেক সক্ষম, এবং আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনলাইন ডেলিভারি হচ্ছে, ডার্ক ওয়েব ব্যবহার করা হচ্ছে। এটা একটা বিশাল একটা আরেকটা আমাদের দেশে ভয়াবহ একটা সমস্যা থেকে যাচ্ছে, কিন্তু সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়া। এখন দেখেন তারপর অনলাইন ডেলিভারি, এখন অনলাইন ডেলিভারি আমরা যখন এই ডিপার্টমেন্ট চাকরি করতাম, আমরা দেখেন বিভিন্ন জায়গায় স্পট ছিল, মাদকের স্পট। আমরা কিন্তু ওই মাদকের স্পটে যে হানা দিতাম, সেখান থেকে আপনার তাদেরকে করতাম, কিংবা ওই এলাকায় আমরা 24 ঘন্টা ডিউটি বসাতাম যেন ওই এলাকাকে আমরা করতে পারি। এখন দেখেন আমাদের এখন স্পট হয়ে গেছে, এখন ওই মাদকের স্পট নাই, এখন স্পট হলো ঘরে অনলাইন বেসড ঘরে। এখন অনলাইনের দিয়ে আপনি মানে আমরা যদি একটা নাম্বারকে আমরা কিন্তু ট্র্যাকিং করতে পারি। এখন আপনার বিভিন্ন অ্যাপস ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে। এখন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তারা কিন্তু এটা কিন্তু ওই অ্যাপসে কিন্তু আমরা ঢুকতে পারছি না, তারা গ্রুপ খুলতেছে, কিন্তু গ্রুপ খুলে তারা এরা ডেলিভারি করছে। তারপরে আপনি ঘরে বসে এখন আপনি অবশ্যই আমাদের জন্য সহজ হয়েছে যে আপনি বিভিন্ন খাদ্য খাবার কিংবা বিভিন্ন গুডস আপনি ঘরে বসে কিনছেন, আপনার বাজারে যাওয়া লাগছে না, মার্কেটে যাওয়া লাগছে না, আপনি ঘরে বসে পাচ্ছেন। খুব ভালো। কিন্তু এর ফাঁকে যে মাদকের ডেলিভারি হচ্ছে সেটাকে আমরা কিভাবে রোধ করবো বলেন? এই জন্য আমরা মনে করি যে শুধুমাত্র যে আমরা আইন প্রয়োগ করে আসলে এই সামাজিক ব্যাধি আমরা কোনোভাবেই কিন্তু এটা মোকাবিলা করতে পারবো না। আইনের সাথে সাথে যদি আপনার সচেতনতা বোধ তৈরি না হয়, আপনি যদি সচেতন না হন, আমার সন্তান কিংবা আমার পরিবার, আমরা যদি সচেতনতা আমাদের ভিতরে তৈরি না হয়, তাহলে কিন্তু শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু আমরা এই সামাজিক ব্যাধিকে কোনোভাবেই কিন্তু আমরা মোকাবিলা করা সম্ভব না। এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এবং সর্বস্তরের মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। তারপরে দেখেন আমরা মানে এই অ্যাওয়ারনেসকে আমরা করার জন্য কিন্তু আমরা সাধারণত 3টা স্ট্র্যাটেজিতে সাধারণত মাদক অধিদপ্তর কাজ করে থাকে। একটা হলো সাপ্লাই ডিটেকশন, ডিমান্ড ডিটেকশন এবং হার্ম ডিটেকশন। দেখেন সাপ্লাই ডিটেকশনের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কাজ করতেছে, পুলিশ কাজ করছে, র্যাব কাজ করছে, বিজিবি কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, প্রতিটা সংস্থা কিন্তু কাজ করছে। তার প্রত্যেকটা সংস্থারও কিন্তু এটা এই আইনটাকে প্রয়োগ করার কিন্তু প্রত্যেকটা সংস্থার কিন্তু ক্ষমতা আছে এবং হচ্ছে কিন্তু। তারপর আপনি দেখেন পৃথিবীর অনেক কোনো দেশে আছে কিনা আমার জানা নাই যে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট। আমাদের দেশে আমরা প্রতিনিয়ত কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছে, আমাদের একেবারে ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করা আর কি, যে আমরা মাদকের যেখানে আপনার হবে সেখানে আমরা মোবাইল কোর্ট করে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা। এখন সরকার কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবেই, এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মানে 1990 সালে প্রণয়ন হয়েছিল। এই আইনটাকে বর্তমান সরকার মানে গত 4র্থ দফায় যখন ক্ষমতায় আসে তখন এই আইনটাকে কিন্তু যুবগুজুবি করে এই আইনটাকে কিন্তু আপনার 2018 সালে কঠিন আইনে রূপান্তরিত করছে। মাত্র 25 গ্রাম হিরোইন যদি কারোর কাছে থেকে থাকে মৃত্যুদণ্ড, আপনার 2000 ইয়াবা ট্যাবলেট থেকে থাকলে তার মৃত্যুদণ্ড। এই আইনে আরও একটা ধারা কিন্তু সংযোজিত হয়েছে, সেটা হলো ড্রপ টেস্ট। এখন আমরা যদি কাউকে সন্দেহ করি যে সে মাদক নিতে পারে কিংবা মাদকে আসক্ত কিংবা মাদকে, তার যদি আমরা তাকে চেস্ট করি যে না আপনি মাদকাসক্ত বা আর কি, সে যদি অস্বীকারও করে তাকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। কারণ আমাদের মাদকদ্রব্যের যে 18 যে আইনে সেখানে 24 ধারায় আপনার বলা আছে
যে আমরা তার ইউরিন কিংবা একে আমরা টেস্ট করে যদি তাকে পজিটিভ পাই আমরা কিন্তু তার আইন আওতা নিয়ে আসতে পারি। আইন কিন্তু কঠিন, কিন্তু শুধু আইন কঠিন করলে হবে না, সচেতনতা বোধ যদি আপনার তৈরি না হয়, আমি যত আইন করি না কেন, পৃথিবীর অনেক দেশে কিন্তু কঠিন আইন আছে। আমি একটা ছোট্ট সিঙ্গাপুর, মালয়েশিয়া, সেখানেও কিন্তু অনেক সিঙ্গাপুরের, আমি সিঙ্গাপুরের কথাই বলতে আসছিলাম যে দেখেন সিঙ্গাপুরেতে আপনার কোথাও যদি থুতু ফেলানো হয় সেটাও কিন্তু আপনার সিসি ক্যামেরায় উঠে যায় এবং তারা কিন্তু দণ্ডনীয় অপরাধ, সেখানে কিন্তু তারা এই করছে না। তারপরেও কিন্তু সিঙ্গাপুর বলতে পারছে যে আমার দেশ ড্রাগ ফ্রি, নিশ্চয়ই না, কোনোভাবে বলতে পারছে না। কিন্তু তারপরে সিঙ্গাপুরেও কিন্তু মৃত্যুদণ্ডের বিধান, এই মাদকদ্রব্যের অপরাধে কিন্তু সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের বিধান, তাহলে সিঙ্গাপুরও পাচ্ছে না। আর সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, আমাদের মেহেরপুরের চেয়ে ছোট একটা, আমাদের মেহেরপুর যেটা ছোট, সবচেয়ে ছোট যে আমাদের জেলা, তার চেয়ে কিন্তু ছোট একটা সিঙ্গাপুর দেশ, কিন্তু সেই সিঙ্গাপুরকেও কিন্তু তারাও কিন্তু পাচ্ছে না মাদককে। এর কারণ হলো কি জানেন, সামাজিক যে মানে এটা আস্তে 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 বিস্তার ঘটছে। ভাই এই ক্ষেত্রে আসলে আমরা জানি যে সবাই আসলে বলে যে ডিমান্ড থাকলে আসলে সাপ্লাই আসবেই, ডিমান্ড রিডাকশনে আসলে কি কাজগুলো করা হচ্ছে? আমরা ডিমান্ড রিডাকশন যেরকম আমরা মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান গেলে আমরা কিন্তু কমিটি, যেরকম আমরা যে দেখেন আমরা আগে যখন লেখাপড়া করছি, লেখাপড়া যখন আমরা করতাম তখন দেখেন আমাদের পড়ার ভিতরে কিন্তু একটা কিছু মানে একটা জবাবদিহিতা ছিল, কিন্তু আমাদেরকে কিন্তু পড়াশুনো করে আমাদের কিন্তু ক্লাসে যেতে হতো, একদম পড়া রেডি করে কিন্তু ক্লাসে যেতে হতো আর কি। কিন্তু এখন আমার মনে হয় যে পড়াশুনোটা কিন্তু কিছুটা হলেও, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ধারণা যে কিছুটা শিথিলতা আর কি, কিছুটা শিথিলতা কেন, জবাবদিহিতা একটু কম। মানে আমাদের স্টুডেন্টকে, আমাদের সন্তানেরা যখন স্কুলে যাচ্ছে, তারা যে মানে স্কুলে যে পড়াটা যে তাকে মানে ওখানে উপস্থাপন করতে হবে, কিন্তু পড়াটা যে দিয়ে আসতে হবে এবং টিচাররা যে তার কাছ থেকে পড়াটা আদায় করে নেবে, এই সিস্টেমটা আমার মনে হয় আমার দৃষ্টিতে একটু ডিটোয়েট করছে। সেটা মনে হয় পরিবারগত জায়গা থেকেও আরো অনেক কিছু করা সম্ভব। এটা তো অবশ্যই, মানে এটা সবার তো দায়িত্ব আছে। যেন আমাদের দেখেন আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করছি, সন্ধ্যার সাথে সাথে মাগরিবের আজানের সাথে সাথে আমাদের মানে সেই মাগরিবের নামাজের পরপরই কিন্তু আমাদেরকে পড়ার টেবিলে বসতে হতো। আর এখন কি সন্তান দেখেন, আপনি তার হাতে দিয়ে দিচ্ছেন অ্যান্ড্রয়েড মোবাইল, সে পড়ার টেবিলে সে পড়া করছে না অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে সে আপনার ব্রাউজিং করছে, কি মানে কোনো অ্যাপসে যে সে বিভিন্ন ধরনের দেখছে, সেটা আপনি কোনোভাবে কিন্তু বুঝতে পারতেছেন না। তারপরে আপনি তার কাছে অনেক সময় দেখবেন তার কাছে মোবাইল চাবেন, সে আপনার পরে ক্ষিপ্ত হবে, তারপরে বলবে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, দিয়েছে তা দিয়েছে। আমরা তো অ্যাসাইন করিনি, আমরা তো অ্যাসাইনমেন্ট এত করিনি, আমরা কি অ্যাসাইনমেন্ট করিনি বলে কি আমরা কি অজ্ঞ? আমরা কি মানে আমাদের বর্তমান চাকরির আমরা কি পরিচালনা করতে পারছি না? আমরা কি হয়ে গেছি? কিন্তু আমার মনে হয় কি জানো, এটা আমার ব্যক্তিগত হলো শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হয় স্কুলের পাঠ্যতে আরো মনে হয় একটু থাকা উচিত, যে পড়াশোনার প্রতি যে জবাবদিহিতা, তাদের পড়ার যে আদায়ের যে এগুলো আরো বেশি একটু মানে হলে মনে হয়, আমার মনে হয় যে বাচ্চারা হলো মানে বইমুখী হবে আর কি। এখন বইমুখী না হয়ে কিন্তু আস্তে আস্তে দেখেন, আমি মনে করি যে আরো 5 বছর পরে আমাদের যে মোবাইলের উপরে আসক্ত হয়ে যাবে। এখন যেন আমরা ড্রাগ নিয়ে যেরকম কথা বলছি না, আর 5 বছর পরে দেখেন যে আপনারা যে মোবাইল নিয়ে আপনাদের সাথে আমার কথা বলতে হবে, যে মোবাইলে আসক্ত হয়ে গেছে আমার। এটা তো এখন অনেক জায়গায় কিন্তু হয়েও গেছে, কিন্তু করোনা পরবর্তী সময়ে এটা আমরা আরো অনেক বেশি দেখতে পাচ্ছি। আমার এক কলিগ সেদিন মানে আসছে আমাদের কাছে, বলতেছে যে দোস্ত আমাকে একটু বলো তো ভালো চোখের ডাক্তার কোথায়? তখন সে কেন ভালো চোখের ডাক্তার তো আছে, বলছে যে আমার ছেলের সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? তো বলছে আমার ছেলে ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল দেখতে দেখতে, তার বয়স কিন্তু আপনার সে ক্লাস 4 পড়ে, কিন্তু বলছে অ্যান্ড্রয়েড মোবাইল দেখতে দেখতে তার চোখের এমন অবস্থা তৈরি হয়েছে, সে এখন চোখে ভালো দেখছে না। চিন্তা করতে পারেন আপনার? তার মানে কিন্তু আমরা কিন্তু ধ্বংস করে ফেলতেছি কিন্তু আমাদের সন্তান, একদমই। কিন্তু আমাদের সচেতনতা কিন্তু নাই। আমাদের দেখেন একেবারে আপনার ছোট বাচ্চা, সে একেবারে কোমল, মানে তাকে আপনার ফিডার খাওয়াচ্ছে, তারপরও আপনার দেখেন তাকে ওই যে মোবাইল সামনে দিয়ে রাখছে, কিন্তু ওই কি খাচ্ছে জানে না কিন্তু মাঝে মধ্যে আপনারা দেখবেন অনেক সময় আপনার টল হয় যে মানে বাচ্চার মুখে খাওয়াচ্ছে, মানে মা হলো মোবাইল দেখতেছে, এদিকে খাওয়ার কি বাচ্চার মুখে দিচ্ছে না অন্য মুখে যাচ্ছে, সেটাও কিন্তু সে জানে না, কারণ সে ওই মোবাইলে মা আসক্ত, বাবা আসক্ত, বোন আসক্ত, সবাই যদি কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু ওই সন্তানটা কি করবে বলে? তো এটা যেন আমাদের জন্য কিন্তু আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা পিতামাতা তাদেরকে সচেতন হতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আমি কিন্তু এটাকে কোনোভাবে রোধ করতে পারবো না। এখন আপনার সন্তান কার সাথে যাচ্ছে, কার সাথে মিশছে, এবং আপনার সন্তানের বন্ধু কে, এবং আপনার সন্তানটা সঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা, ক্লাসে যাচ্ছে কিনা, এবং সে ক্লাস ঠিকমতো করছে কিনা, কিংবা সে বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনা করছে কিনা, কিংবা কোথাও যে আড্ডা দিচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব কার?
দেখার দায়িত্ব তো অবশ্যই তার গার্জেনের। একদমই পরিবারের দেখার দায়িত্ব না। এখন আমার পক্ষে কিংবা আইন প্রয়োগকারীর পক্ষে কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। সুতরাং আসলে শুরুটা আসলে ঘর থেকেই হতে হবে। ঘর থেকে আপনাকে হতেই হবে। ঘরের যদি আপনার ইয়ে না হয়, তারপর দেখেন আমরা কিন্তু যান্ত্রিক হয়ে গেছি। যান্ত্রিক হয়ে গেছি কেন বলছি দেখেন, আমাদের সময় এক সময় দেখেন আমরা অন্তত রাতের খাবারটা কিন্তু আমার পিতামাতার সাথে একসাথে খেতাম। এখন কিন্তু হয়তো আমরা যারা শিক্ষিত কিংবা আমরা যারা সচেতন, আমরা কিন্তু এখনো চেষ্টা করি যে আমাদের অন্তত রাতের খাবারটা খেতে আর কি। কিন্তু এখন অনেক পরিবার আছে দেখবেন যে তারা কে কখন খাচ্ছে কি না খাচ্ছে কোনো দায় নাই। বাবা তার ব্যবসা নিয়ে, টাকা নিয়ে, তার ক্লাব নিয়ে, তার সোশ্যাল নিয়ে বাবা এত ব্যস্ত, তার ওইদিকে খোঁজ নেওয়ার সময় নাই। মা এত ব্যস্ত হয়ে গেছে, সে এখন দেখেন আমাদের মায়েরা তো ঘরের থেকে বেরোয়নি, তা আমরা কি মানুষ হয়নি? আমাদের মায়েদের তো ক্লাব ছিল না, আমাদের মায়ের তো সোশ্যাল এটা ছিল না, তো আমরা কি মানুষ হয়নি? কিন্তু এখনকার মায়েরা মনে হচ্ছে যে তারা এখন তারা সোশ্যালি এমনভাবে মিক্সড হয়ে যাচ্ছে, তার সন্তান যে কি করছে তখন তার সেই খোঁজও তার নাই। এখন সন্তান যখন আর একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হলো আমাদের সামাজিক স্টিগমা। আপনার সন্তান মনে করেন একটা সন্তান সামহাও যেভাবে হোক সে মাদকাসক্ত হয়ে গেছে কিংবা মাদকের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। এখন ওই সন্তান কিংবা ওই সন্তানটা যখন এই প্রাথমিক পর্যায়ে যায়, তখন যদি এটাকে প্রথমে ইয়ে করা যায়, চিকিৎসার আওতায় নেওয়া যায়, তাহলে কিন্তু এটা সম্ভব। যেটা আমরা হার্ম রিডাকশনের কথা বলছি, হার্ম রিডাকশনের কথা যেটা আমরা বলছিলাম, যে শুরুতে যেটা বলছিলাম, আমরা তিনটা ভাবে কাজ করে থাকি আর কি। তো এখন দেখেন আমরা কিন্তু স্বীকার করছি না, ওই যে মাদকাসক্তের যে পিতা, মাদকাসক্তের মাতা, সে কিন্তু স্বীকার করছে না তার সন্তান মাদক দিকে ধাবিত হয়েছে। সে যদি শুরুতেই বলতো, যেরকম দেখেন আমরা একটা অসুস্থ বোধ করলে কিংবা জ্বর হলে কিংবা আমাদের কোনো জায়গায় যদি ব্যথা পাই, আমরা ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু দৌড়াচ্ছি না বলেন, আমরা উপশমের জন্য আর কি। এখন যদি ওই গার্জিয়ান যদি মনে করে যে না আমার সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, তাকে চিকিৎসার দরকার। এখন আমাদের দেশে কিন্তু আমাদের সরকারিভাবে কিন্তু আমাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে, তারপরে বেসরকারিভাবে আমাদের প্রায় 376টা কেন্দ্র আছে, সেখানেও কিন্তু চিকিৎসা হচ্ছে, তারা চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসায় কিন্তু মাদক ভালো হয়। একেবারে যে ভালো হয় মানে তা না, কিন্তু ভালো হয় এবং সে যদি ফলো আপে থাকে তাকে কিন্তু ভালো করা যায় আর কি। আবার একটা জিনিস বলছে, যদি একেবারেই শুরুতেই যদি চিকিৎসা দেওয়া যায়, ফুললি ভালো করা সম্ভব। একদমই মাদকাসক্তি যে একটা রোগ, এই বিষয়টা নিয়ে আসলে সচেতনতা বললাম তো, ওই যে বললাম যে সামাজিক স্টিগমা। কারণ আপনি যখন বলবেন, যদি বলে যে আমার সন্তান মাদকাসক্ত, তখন কিন্তু সে কিন্তু সামাজিকভাবে কিন্তু সে ইয়েও হবে, হায় সে মাদকাসক্তের বাপ, তুই মাদকাসক্তের মা, এই যে একটা সামাজিক এইটা কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন কখন বেরিয়ে আসছে জানেন? যখন ওই সন্তান এত বেশি এডিক্ট হয়ে গেছে, যখন সে পিতামাতার গায়ে হাত দিচ্ছে, যখন সে পিতামাতার মায়ের ভ্যানিটি ব্যাগের থেকে যখন চুরি করতেছে, যখন সে তার আলমারি ভাঙছে, যখন টাকা দিচ্ছে না টিভি ভাঙতেছে, তখন কিন্তু সে বাধ্য হচ্ছে আমাদের কাছে যেতে কিংবা বাধ্য হচ্ছে তার চিকিৎসা করতে, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে।